নমস্কার, যে যেখানে আছেন সবাইকে অনেক শুভেচ্ছা। জীবন নদী ব্লগ থেকে আমি অরুণিমা। আশা করি সবাই ভালো আছেন। আজ তোমাকে একটা খোলা চিঠি লিখবো মা, পড়বে তো? আমি জানি এখনো তুমি আমাকে খুব অপছন্দ করো, এখনো তুমি ভাবো যে আমার জন্যই তোমার মৃত্যু হয়েছে, কিন্তু আজ তোমাকে খুব মনে পড়ছে। এখন আমাকে দেখতে ঠিক তোমার মতো লাগে। এখন আমিও এই দিকে নতুন রান্নাঘরে খুব কর্মব্যস্ত থাকি সকাল থেকে দুপুর অবধি, যেমনটা ঠিক তুমি থাকতে। তফাৎ শুধু একটাই, তুমি মাটির উনুন জেলে রান্না করতে অনেক সুস্বাদু পদ, আর আমাকে খুব বকতে আমার রান্নায় নুন কম হতো বা নুন বেশি হতো বলে। এখন আমি ঠিক তোমার মতো করে রাঁধতে পারি, ঠিক তোমার মতো যথাযথ, এবং খেয়ে আমার মনে হয়, সেই রান্না খেলে মনে হয় যে আমি তোমার হাতের রান্না করছি। আমি ভাত বেড়ে নিজের সামনে গুছিয়ে দিয়ে বলি, সোনা খেয়ে যা। তুমি কখনো আমাকে সোনা বলে ডাকোনি। যদি ডাকতে, যদি একটু মেনে নিতে যে আমার কষ্টগুলো কতখানি গভীর, তাহলে হয়তো আজকে তোমাকে এই খোলা চিঠি আমি লিখতাম না। আমি জানি তুমি থাকলে আমার এই ক্যামেরা নিয়ে, ক্যামেরা বাজি, এই সিনেমা বাজি তোমার মোটেও পছন্দ হতো না। তোমার এসব বেআক্কেলেপনা একদম দুচক্ষের বিষ ছিল। তুমি বাড়িতেও বড্ড দিদিমণি দিদিমণি ছিলে। এখন কিন্তু আমি বটি দিয়ে সবজি কাটি। মনে আছে স্কুলের সেই খাওয়া দাওয়ার সময় তুমি আসবে স্কুল থেকে, তারপর সবজি কাটবে, তারপর এতগুলো মানুষের রান্না করে দেবে। সেই ভেবে আমি অনেকটা বাঁধাকপি কেটেছিলাম, প্রায় 1 কড়াই। সেই বাঁধাকপির সুতো তুলে একজন স্যার মাস্টারমশাই বলেছিলেন, বাঁধাকপির সুতোগুলো কি লম্বা, কে কেটেছে? সর্ষে বাটলে যে তিতো হয়ে যায় সেসব ধারণা না রেখেই বেটে ফেলেছিলাম অনেকখানি সর্ষে। তুমি সেদিন বাড়ি ফিরে খুব খুশি হয়েছিলে। জানি বেশি করে জল দিয়ে ফোটালে ভাত ঝরঝরে হয়, আধ ফোঁটা করে বসিয়ে রাখলে গ্যাস সাশ্রয় হয়। আমি অপচয় করি না মা, তুমি আমাকে আজীবন ভুল বুঝে এসেছো। আমি এখন জানি আমার মতন বোনেদের, আমার মতন বন্ধুদের একই কথা, একই গল্প। এখন আর কষ্ট পাই না। তাই আসলে মা জানো, আমি বুঝে গেছি যে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না। আমাকে কেউ জায়গা দেয়নি মা, তুমিও জায়গা দাওনি। তোমার বাড়িতে আমি থাকি, আমি জানি তুমি বেঁচে থাকলে এ থাকাটুকু আমার হয়তো হয়ে উঠতো না। হয়তো তুমি দূর দূর করে তাড়িয়ে দিতে। যাও, মানিয়ে নাও, মানিয়ে নেওয়াটাই ধর্ম। ওরা খেতে দেয় না তো আমি কি করব? তুমি ঠিক এই কথাটাই বলতে, তুমি ঠিক এই কথাটাই বলতে। তুমি এত প্রশ্ন করো কেন? প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গিয়ে এখন আর প্রশ্ন করি না মা, এখন চুপ হয়ে গেছি। এখন আর বায়না করি না যে আমাকে কেন সে বেড়াতে নিয়ে যায় না, আমাকে কেন সে হাত খরচ দেয় না, আমাকে কেন সে অন্য স্বামীর মতো। অন্য অনেক অনেক প্রশ্ন, অনেক অনেক প্রশ্ন এখন আমি কম্বলের তলায় চাপা দিয়ে রেখে কেমন বুড়োটে হয়ে গেছি মা। তুমি বিশ্বাস করো, আমি সেই আগের মিঠু নেই মা। অনায়াসে আমার নাতির জন্য মাছ ছাড়া রান্না করে দিতে পারি, একটুও গজগজ করি না। এখন আমি আমার নিজের জন্য আলাদা করে রান্না করতে শিখে গেছি। এখন আর আমি তুমি বকবে বলে নিজের কথা ভাবতে ভুলে যাই না। আমিও তো একটা মানুষ, আমারও তো যন্ত্রণা বোধ আছে মা। সে ব্যথা তুমি কেন বুঝলে না? যে ব্যথা দেশ পেরিয়ে বিদেশের মাটির বোনেরা বোঝে, দিদিরা বোঝে, বন্ধুরা বোঝে, তুমি কেন বুঝলে না? আজকে কেন আমার তোমাকে এত মনে পড়ছে? তুমি আমার যন্ত্রণা বুঝতে পারোনি বলেই তো আজকে তোমার সঙ্গে আমার এত দ্বন্দ্ব।
তবু কোথায় যেন তোমার সঙ্গে মিলেমিশে দুপুরের একান্ত অবসরে আমি তুমি হয়ে উঠি। আমি যদি এই পোশাকে তোমার সামনে যেতাম, তুমি নিশ্চয়ই আমাকে খুব মারতে। আমার এই ছোট চুল দেখে তুমি হয়তো আমাকে একেবারে ন্যাড়াই করে দিতে, তাই না মা? তুমি জানো টক্সিক পেরেন্ট কাদের বলে? তুমি হয়তো এই সমস্ত টার্মস জানো না, তবে আমি জানি। আমিও ভালো মা হয়ে উঠতে পারিনি। আমি পারিনি আমার সন্তানকে অনেক ভালো শিক্ষা দিতে। আমি অনেক কিছু পারিনি, তবে তোমার মাপকাঠিতে আমি এমন অনেক কিছু পেরেছি। যে যে শিক্ষা তুমি আমাকে দিতে চেয়েছিলে সেগুলো হয়তো আমি পেরেছি। নমস্কার বন্ধুরা, আমি আবার আজকের ব্লগ এখানেই শেষ করছি। দুপুর বেজে গেছে, লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ শেষে আমার চা চলে এসেছে, মানে নিজেই নিয়ে নিয়েছি। আজকে সেরকম রোজ রাম চায় যেরকম রোজের দিন জিনিস থাকে সেইগুলোই দেখালাম। নতুন কিছু আর আমার জীবনে কী বা হয়েছে কোনো দিন। তো সুতরাং এইটুকুই যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন ক্লিক করবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, কালকে আবার দেখা হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে ফেলেছি, আপনারাও সাবধানে থাকবেন। হঠাৎ করে একটা ঠান্ডা পড়েছে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।